আচমকাই চিত্রলেখাকে পেছন থেকে জড়িয়ে ধরে রৌনক। কিছু টের পাবার আগেই চিত্রলেখা অনুভব করে রৌনক পেছন থেকে নিজের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছে তাকে। শাওয়ার দেওয়ার ফলে রৌনকের শরীর জুড়ে হিমশীতল বিরাজ করছে। রৌনকের দেহের উষ্ণতা স্পষ্ট অনুভব করতে পারছে চিত্রলেখা, যার ফলে চিত্রলেখার অঙ্গের ভেতর অদৃশ্য এক কোপাকুপি শুরু হয়ে গেছে, যা জানান দিচ্ছে আজ আর চিত্রলেখার রক্ষে নেই। একটা কঠিন সর্বনাশ বুঝি ঘটেই যাবে। এসব ভাবতেই চিত্রলেখার হাঁটু কাঁপতে আরম্ভ করেছে। হাঁটুর কাঁপাকাঁপি মুহূর্তেই চিত্রলেখার সর্বাঙ্গে ছড়িয়ে পড়েছে। রৌনকের ভাবনা মস্তিষ্ক থেকে কিছুক্ষণের জন্য ছেড়ে ফেলতে বারান্দায় এসে দাঁড়িয়েছিল সে, কিন্তু এতে লাভের লাভ কিচ্ছু হয়নি। রৌনকের ভাবনা তো দূরের কথা, বরং রৌনকেই সেই নিজের থেকে বেশিক্ষণের জন্য দূরে রাখতে সক্ষম হয়নি। রৌনক আলতো ভঙ্গিতে চিত্রলেখার উন্মত্ত কাঁধে, ঘাড়ে, কানের পিছনে ছোট্ট ছোট্ট টানে নাক ঘষে দেয়। চিত্রলেখা টের পায় তার ভেতর অজানা এক ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে। এই ঘূর্ণিঝড় আজ হয়তো তাকে দূর অজানায় ভাসিয়ে নিয়ে যাবে। ঝুল বারান্দায় কোমর সমান গ্রিল দেওয়া আছে। নিজেকে সামলে নিতে চিত্রলেখা সেই গ্রিল আঁকড়ে ধরে শক্ত হাতে, কিন্তু কাজ হয় না বিশেষ। রৌনক এই ছোট্ট ছোট্ট স্পর্শ তাকে পাগল করে দিয়েছে। চিত্রলেখা অনুভব করতে শুরু করে স্বামী স্ত্রীর সম্পর্কের বিশেষত্ব। এই যে অধিকার সমেত পবিত্রতার সহিত ছুঁয়ে দেওয়ার অন্য কোনো সম্পর্কে নেই। অন্য আর সব কয়টা সম্পর্কে হাজারটা নিষিদ্ধতার মধ্যে স্বামী স্ত্রীর একে অপরকে এই ছুঁয়ে দেওয়ার মধ্যে পবিত্রতা নিহিত। রৌনকের পাগল করা স্পর্শের মাঝে হারিয়ে যেত নিয়েও নিজেকে টেনে ধরে চিত্রলেখা। সামান্য টেবিলে বলেই, আমি শাওয়ার নিয়ে কাপড় বদলে আসি। চিত্রলেখার কানের পেছন থেকে ডুবিয়ে রেখে এই রৌনক বলে, আরো কিছুক্ষণ এভাবেই থাকো প্লিজ। আমি আরেকটু তোমাকে ফিল করতে চাই, প্লিজ প্লিজ চন্দ্র। রৌনকের এমন আকুল আবেদনের কাছে হেরে যেতে বাধ্য হয় চিত্রলেখা। এমনিতেও মন হচ্ছে না এমন স্পর্শ পাবার পর কদম চালিয়ে অন্য কোথাও যেতে পারবে না। তাই রৌনকের হাতেই নিজেকে ছেড়ে দেয় চিত্রলেখা। যা হয় হোক, আর কোনো আপত্তি নেই তার। এর বেশি যে সে আর নিজেকে ধরে রাখতে পারবেও না। অন্যরকম এক আবেশে চোখ বন্ধ করে ফোনে চিত্রলেখা হাতের মুঠো আরো শক্ত হয়ে গেছে তার। বেশ কিছুক্ষণ চিত্রলেখার কানের পিছনে নাক ঘষার পর ছোট্ট করে একটা চুমু বসিয়ে চিত্রলেখার গালের সঙ্গে গাল মিলিয়ে রৌনক কিন্তু নিজের হাতের বাঁধন আলগা করে না। যেভাবে জড়িয়ে ধরেছিল সেভাবেই জড়িয়ে রাখা নিজের সঙ্গে। তবে এতক্ষণ রৌনকের হাত চিত্রলেখার পেটের কাছে শাড়ির উপরে থাকলেও এখন একটা হাত শাড়ির নিচ দিয়ে চালান করে দিয়েছে। আলতো করে চিত্রলেখার পেটের কাছে শাড়ির উপরে থাকলেও এখন একটা হাত শাড়ির নিচ দিয়ে চালান করে দিয়েছে। আলতো করে চিত্রলেখার নরম পেটে হাত রাখে সে, তবে হাত নাড়াচাড়া করে না। দেখতে না পেলেও রৌনক ঠিকই অনুভব করতে পারছে তার স্পর্শের আবেশে চোখ বন্ধ করে রেখেছে। চিত্রলেখার গালের সঙ্গে গাল মিলিয়ে রেখেই রৌনক তার স্বাভাবিক সুরে কথা বলে, দেখো আজকের চাঁদটা কত সুন্দর। রৌনকের কথায় চিত্রলেখার হদিশ হয়। আবেশে বন্ধ হয়ে থাকা চোখের পাতা মৃদুভাবে খুলে আসমানের দিকে তাকায়। অন্ধকার আকাশে বুক জুড়ে থাকা চাঁদটা আসলেই সুন্দর। চাঁদ তো সবসময় সুন্দর, কিন্তু আজ এই মুহূর্তে মনে হচ্ছে চাঁদটাকে বেশ সুন্দর লাগছে দেখতে। কিন্তু কেন? রৌনক দেখিয়ে দিল বলে? তার বলাই কি চিত্রলেখার চোখে চাঁদের সৌন্দর্য বেড়ে গেল? অবাক লাগে চিত্রলেখার। স্মিত কণ্ঠে চিত্রলেখা সম্মতি প্রকাশ করে বলে, সুন্দর। সুন্দর, তবে তবে কি? আমার চন্দ্রের চাইতে বেশি না। আমার চন্দ্রের কাছে এই চাঁদের সৌন্দর্য ম্লান। লজ্জায় আপনি চিত্রলেখার গাল লাল হলো, সঙ্গে খানিকটা গরমও হলো। চিত্রলেখা টের পায় রৌনকের তাতে দেওয়া কমপ্লিমেন্টের কারণেই তার গাল লাল হয়েছে। লজ্জায় কলিজা কাঁপছে বেচারির। এমনও হয় নাকি? গল্প উপন্যাসে পড়েছে পুরুষ চরিত্র নারী চরিত্রের কাছাকাছি এলে তার সঙ্গে অঙ্গে কাঁপন ধরে। আজ যেন সত্যি সত্যি চিত্রলেখার সঙ্গে তাই হচ্ছে। রৌনকের স্পর্শে তার অঙ্গে অঙ্গে শুধু কাঁপন নয়, আগুন ধরে গেছে। নিজ অঙ্গের এই আগুন কি দিয়ে কি নিভাবে চিত্রলেখা?
রৌনক চিত্রলেখার গালের সঙ্গে গাল লাগিয়ে রাখে বেশ অনেকক্ষণ। চিত্রলেখা বুঝতে পারে আজকের মতো হয়তো সে বেঁচে গেছে রৌনকের পুরুষালী থাবার হাত থেকে। একটুর জন্যে নিজের সবটুকু রৌনকের ধৈর্যের কাছে সমর্পণ করতে তৈরি হয়ে গিয়েছিল চিত্রলেখা, কিন্তু আচমকাই রৌনক থেমে যাওয়ায় তাকে এখনই নিজের সবটা উজাড় করে দিতে হচ্ছে না। কিন্তু হৃদয় গহীনে কোথাও গিয়ে চিত্রলেখা জানে খুব বেশি দিন সে নিজেকে রৌনকের সব পুরুষালী স্পর্শের হাত থেকে রক্ষা করতে পারবে না। আজ নয়তো কাল নিজেকে উজাড় করে দেবে সে। সেই সময় সন্নিকটে ভেবেই বুকের কাঁপন বাড়ে চিত্রলেখার। অনেকক্ষণ চুপচাপ থাকার পর নীরবতা ভেঙে রৌনক জিজ্ঞেস করে, তোমাকে এই শাড়িতে চমৎকার লাগছে চন্দ্র। রৌনকের মুখ গলে বেরিয়ে আসা প্রতিটি কমপ্লিমেন্ট চিত্রলেখার বুকের ভিতর গভীর করে দাগ কাটে, ভালো লাগার দাগ। এই জীবনে চিত্রলেখার কমপ্লিমেন্ট দেওয়ার মতো তার কোনো ব্যক্তিগত মানুষ কখনোই ছিল না। যদিও মামুনের কাছে চিত্রলেখা বিশেষের চাইতেও বিশেষ ছিল, সবসময় হয়তো এখনো আছে, কিন্তু চিত্রলেখা কখনো নিজের সীমানার বাইরে গিয়ে মানুষকে নিয়ে ভাবেনি। ভালোই হয়েছে ভাবেনি। মামুনকে নিজের জীবনে বিশেষ জায়গা দেওয়ার পর চিত্রলেখাকে যদি রৌনকের বউ হয়ে আসতে হতো, তখন এই জীবনটা বিশ্বের চাইতেও বেশি তেতো হয়ে যেত। এর চাইতে ভালোই হয়েছে চিত্রলেখা কখনো মামুনকে প্রশ্রয় দেয়নি, তাকে কখনো মিথ্যে আশা দেয়নি। না হলে রৌনকের কাছ থেকে এই মুহূর্তে পাওয়া প্রতিটি স্পর্শ চিত্রলেখাকে ভেতরে ভেতরে মেরে ফেলতো। যদিও এখনো সংশয় বিন্দুমাত্র কম নেই চিত্রলেখার ভেতর। সবসময় শুনেছে দেহের মিলনের চাইতে হৃদয়ের মিলন বেশি জরুরি সম্পর্কে, কিন্তু রৌনকের সঙ্গে চিত্রলেখার এই সম্পর্কের কোথাও ভালোবাসার ছিটে ফোঁটা নেই। সে রৌনককে তাকে ভালো না বাসার জন্য দোষ দেয় না। অবশ্য সে তো নিজেই রৌনককে ভালোবাসে না। ভালোবাসা চারটে বর্ণ, চারটে কার চিহ্নের সমন্বয়ে তৈরি একটা ছোট্ট শব্দ, কিন্তু এর গভীরতা পৃথিবীর সবচাইতে গভীর সমুদ্র প্রশান্ত মহাসাগরকেও হার মানায় যেন। আসলে ভালোবাসার গভীরতা কি কখনো পরিমাপ করা সম্ভব? চিত্রলেখার মন তাকে জবাব দেয়, না, সম্ভব নয়। অথচ রৌনকের সঙ্গে তার সম্পর্কে ভালোবাসা নামক এই গভীরতাটাই নেই। অন্যদিকে রৌনকের পুরুষালী স্পর্শের আবেশে হারিয়ে যাওয়া থেকেও নিজেকে আটকে রাখতে কষ্ট হচ্ছে তার। এই সম্পর্কের ব্যাখ্যা কি জানা নেই চিত্রলেখার, তবে সে জানে সে অনৈতিক কিছু করছে না, আর নিজেকে কোনো অবৈধ কিছুর সঙ্গে জড়িয়েছে, যে কারণে আর যেভাবেই হয়ে থাকুক না কেন রৌনকের সঙ্গে চিত্রলেখার সম্পর্ক সমাজ স্বীকৃত, ধর্ম মতে সঠিক। তাই এই কাজে আসায় কোনো ভুল দেখতে পায় না চিত্রলেখা। যদিও বিনা অপারেশনে এতখানি এগিয়ে আসতে যেতে পারে মনের ভেতর অজানা খচখচানির উপস্থিতি টের পায়, তবুও চিত্রলেখা অনুভব করতে পারে নিজের উপর থেকে ধীরে ধীরে কন্ট্রোল হারাচ্ছে সে। দুজনে মিলে একাকার হয়ে যাবে আকাশের ওই চাঁদকে সাক্ষী রেখে। পৃথিবীর কেউ জানবে না এক বিছানায় দুজনের গাঢ় নিঃশ্বাস একে অপরে বিলীন হয়ে যাবে। কিন্তু আমার যতটুকু মনে পড়ে এই শাড়িটা আমি তোমার জন্য কিনিনি। তুমি কি শপিং করতে গিয়েছিলে? রৌনকের কথার শব্দেই নিজের চিন্তার জগৎ থেকে দপ করে বাস্তবতায় আছড়ে পড়ে চিত্রলেখা। এতক্ষণ নিজের অজান্তে কী সব ভাবছিল সে ভেবে মনে মনে লজ্জায় লাল হয়ে সে। বউকে চুপ করে থাকতে দেখে রৌনক চিত্রলেখার কানের পাতায় ছোট্ট করে ঠোঁট স্পর্শ করে বলে, বললে না? আচমকা রৌনকের ঠোঁটের স্পর্শে কেঁপে ওঠে চিত্রলেখা, টেনে বলে, কি? খুব বেশি আমার ভাবনায় হারিয়ে যাচ্ছ বুঝি? আমি কি খুব জ্বালাচ্ছি তোমাকে? লজ্জায় চিত্রলেখার মুখ দিয়ে মাথা বের হতে চায় না। রৌনকের এমন কথার কি জবাব দিবে সে? বললে তো সত্যিটা স্বীকার করা হয়ে যাবে, এরপর তো লজ্জায় মানুষটার সামনে দাঁড়াতে পারবে না আর। রৌনক বুঝতে পেরে এই বিষয়ে আপাতত আর লজ্জা দেয় না চিত্রলেখাকে। আগের প্রশ্নটা আবার করে সে, এই শাড়িটা আমি তোমার জন্য কিনিনি। তুমি কি শপিং করতে গিয়েছিলে? না না না, এটা আফিফার। আমি তো থ্রি পিসেই পরি, ওর বাসায় গিয়েছিলাম। আমাকে থ্রি পিসে দেখে জোর করে নিজের শাড়ি পরিয়ে দিয়ে বলল। বাকি কথা বলতে পারে না চিত্রলেখা, থেমে যায়। রৌনক তার কথার সুর টেনে বলে, কি বললো? একবার ঢোক গিলে চিত্রলেখাকে বলে, নতুন বৌদি নাকি সবসময় শাড়ি পরে সেজেগুজে থাকতে হয়। কেন? কার জন্য? রৌনক ইচ্ছে করে প্রশ্নটা করেছে। চিত্রলেখার পেটের উপর থাকা রৌনকের স্থির হাতটা সামান্য নড়াচড়া করে। এই সামান্য স্পর্শে চিত্রলেখা থরথর করে কাঁপতে লাগে। দাঁতে দাঁত চেপে নিজেকে সামনে নেবার আপ্রাণ চেষ্টা করে চিত্রলেখা বলে, বরের জন্য।
আচ্ছা, তা তুমি কার জন্য শাড়ি পরেছো? চিত্রলেখা জবাব না দিলে রৌনকের স্পর্শ গভীর হয়। বলো, কার জন্য শাড়ি পরেছো, নিজেকে সাজিয়েছো? আপনার জন্য। আচমকাই চিত্রলেখাকে নিজের দিকে ঘুরিয়ে নেয় রৌনক। চিত্রলেখার লম্বা চুলের খোপা হাতে টানে খুলে দেয়, যার ফলাফল কিছু চুল উড়ে এসে চিত্রলেখার কপাল দখল করতে চাইলে তাদের নিজের আঙ্গুলের টানে কানের পিছনে গুঁজে দেয় রৌনক। তারপর হাত বাড়িয়ে চিবুক স্পর্শ করে মুখটা উপরের দিকে তুলে ধরতেই তাদের শুভ দৃষ্টি হয় যেন। চিত্রলেখার ওই গভীর চোখের চাহনি দেখে কিছুতেই নয়ন সরাতে পারে না রৌনক। অবশ্য সে চায়ও না নিজের দৃষ্টি সরিয়ে নিতে। চিত্রলেখাকে দেখার জন্য সর্বক্ষণ উতলা হয়ে থাকে তার ওই নয়ন। বইয়ের চিবুক স্পর্শ করে চোখে চোখ রেখেই রৌনক বলে, এই সাধারণ একটা সুতির শাড়িতে তোমাকে দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে তা ব্যাখ্যা করার ভাষা আমার জানা নেই চন্দ্র। কেবল এতটুকু বলতে পারি। সামান্য থেমে চিত্রলেখার কানের কাছে মুখ নিয়ে রৌনক আবারও বলে, আমি মরে যাচ্ছি তোমাকে নিজের করে একটু ছুঁয়ে দেওয়ার লোভে। আমার পুরুষত্ব পুরে ছাড়খাড় হয়ে যাচ্ছে তোমাকে পাবার আশায়। এই কথা তোমার কাছে স্বীকার করতে আমার বিন্দু মাত্র লজ্জা নেই। আমি চাই তোমাকে নিজের সবটুকু জুড়ে। চিত্রলেখার কি হলো কে জানে। আচমকাই নিজের কম্পিত দেহটা সে রৌনকের উপর ছেড়ে দেয়। বুঝতে পেরে রৌনক ওখানেই থেমে যায়। হয়তো আচমকাই বেশি হয়ে যাচ্ছে ভেবে নিজেকে সামলে নেবার চেষ্টা করে, কিন্তু তার চেষ্টা বিফলে যায়। রৌনক অনুভব করে তার চন্দ্রলেখা হাত বাড়িয়ে তাকে জড়িয়ে ধরেছে। আনন্দে রৌনকের পেটের ভেতর প্রজাপতি উঠতে আরম্ভ করেছে। তবুও নিজেকে সামলে নিয়ে রৌনক বলে, ইটস ওকে চন্দ্র, আমার কোনো তাড়া নেই। টেক ইউর টাইম, আমরা আস্তে ধীরে আগাবো না হয়। রৌনকের কথা শুনে আরো বেশি লজ্জা করছে চিত্রলেখার। মাথা তুলে তাকাতেই পারবে না যেন আর। চিত্রলেখার হাতের বাঁধন আলগা হলে রৌনক ছোট্ট করে কপালে ঠোঁট ছুঁয়ে বলে, আমরা কি আজ কথা বলে পেট ভরিয়ে ফেলবো? বিকেলের পর কিচ্ছু খাওয়া হয়নি আমার, খিদে পেটের ভেতর যুদ্ধ চলছে বউ। রৌনকের কথা শুনে চিত্রলেখা চোখ বড় করে তাকায়। চিত্রলেখার মুখের আচমকা পরিবর্তন দেখে হাসি পায় রৌনকের। চিত্রলেখা বলে, আমি এক্ষুনি খাবার দিচ্ছি। চিত্রলেখাকে ব্যস্ত হতে দেখে রৌনক বলে, ইটস ওকে, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও। আমি বলছি আমাদের ডিনার লাগাতে, খাবার সার্ভ করতে করতে তুমি ফ্রেশ হয়ে আসো, কেমন? মাথা ঝাঁকায় চিত্রলেখা আর অপেক্ষা না করে দ্রুত বাথরুমের দিকে আলগা হয়। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আবজাব ডেকেছে, অথচ মানুষটা না খেয়ে আছে, সেদিকে খেয়ালই নেই তার। মনে মনে নিজেকে গালমন্দ করে চিত্রলেখা নিজের এমন দায়িত্বহীন কাজের জন্যে। এমন বেখেয়ালি তো সে কখনোই ছিল না। তাহলে আজ কি হচ্ছে তার? এই সব কি রৌনকের প্রভাব? রৌনককে ছাড়া কিছুই ভাবতে পারছে না যেন চিত্রলেখা। রাতের ওই ঘটনার পর রৌনকের সামনে দাঁড়াতেও লজ্জায় মাটির সঙ্গে মিশে যেতে মন চাইছে চিত্রলেখার। জীবনে এর আগে কখনো সে এত লজ্জার সম্মুখীন হয়নি। এই ধরনের লজ্জার মুখে যে একদিন তাকেও পড়তে হবে তা চিত্রলেখা তার অবচেতনেও ভাবেনি কখনো। মানুষের জীবন আসলেই তার চিন্তা ভাবনার ঊর্ধ্বে। যা কখনো চিত্রলেখা নিজের জন্যে চিন্তা করেনি, চাইনি, আজ না চাইতেও সব পাচ্ছে। আবার আচমকা এত কিছু পেয়ে ভয়ও লাগছে বুকের ভেতর। কোথায় একটা এই ভেবে এত সুখ তার কপালে সইবে তো শেষ পর্যন্ত, নাকি অজানা কোনো তুফান এসে তার জীবনের এত সুখ সব ভাসিয়ে নিয়ে যাবে। এসব ভাবলেই অস্থিরতায় চিত্রলেখার বুকের ভিতরটা একটা অজানা ভয় শঙ্কায় কেমন কেঁপে ওঠে। তবু চিত্রলেখা নিজেকে সামলে নেয়। এমনিতেও তার জীবনটা এই পর্যন্ত মসৃণ ছিল না, তাই ভবিষ্যৎটাও যে অনেক বেশি মসৃণ হবে তা সে খুব একটা আশা করে না। না হলেও সে ভয় পাবে না, শক্ত থাকার আপ্রাণ চেষ্টা করবে। তার তো কেবল নিজের কথা ভাবলে চলবে না। আজ রাতে বাসায় পার্টির আয়োজন করেছে রৌনক, নিজের বিয়ে উপলক্ষে। কাছের একান্তই পরিচিত ও আপনজনদের সঙ্গে চিত্রলেখার পরিচয় করিয়ে দিতে চায়। একটু আগেই চাহানারা এসে জানিয়ে গেছে টেবিলে নাস্তা দেওয়া হয়ে গেছে, সবাই ওদের জন্য অপেক্ষা করছে। রৌনক তৈরি হয়ে টাই হাতে বেরিয়ে আসে। চিত্রলেখার মুখোমুখি এসে দাঁড়িয়ে টাইটা এগিয়ে দিয়ে বলে, আজকে আমায় বলে দিতে হবে কিভাবে টাইম বাঁধতে হয়। কেবল মাথা ঝাঁকায় চিত্রলেখা, মুখে কিছু বলে না। রৌনকের টাই বাঁধতে ব্যস্ত চিত্রলেখা মুখ তুলে না তাকালেও বেশ অনুভব করতে পারছে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দৃষ্টি তার দিকে স্থির হয়ে আছে।
তাকাবে না করেও একবার চোখ তুলে তাকায় চিত্রলেখা, কিন্তু বেশিক্ষণের জন্যে নয়। তৎক্ষণাৎই আবার চোখ সরিয়ে নেয় সে। তা দেখে রৌনকের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। চিত্রলেখা টাই বাঁধা হয়ে গেলে সে পেছন দিকে সরে যেতে চেষ্টা করলে আচমকাই হাত বাড়িয়ে রৌনক চিত্রলেখার কোমর জড়িয়ে ধরে নিজের বাহু বদ্ধ করে দেয়। রৌনকের আচমকা কাণ্ডে অবাক না হয়ে পারে না চিত্রলেখা। আচমকা স্পর্শে চিত্রলেখার শরীর জুড়ে শিহরণ খেলে যায়। নিজেকে কাহিল লাগে চিত্রলেখার। ইচ্ছে করে নিজ দেহের সবটুকু রৌনকের উপরে ছেড়ে দিতে, কিন্তু অজানা লজ্জা শঙ্কায় ইচ্ছে করলেও এমন কাজ করতে পারে না সে। নিজেকে সামলে রাখার প্রাণপণ চেষ্টা করে অবাক হওয়া দৃষ্টি নিয়েই রৌনকের চোখের দিকে তাকিয়ে থাকে কেবল। রৌনকও কিছুক্ষণ সময় নেয়, যা বলতে চাই তা বলার আগে খানিকটা সময় চোখের পিপাসা মেটায়। রৌনকের ওই গভীর চোখের চাহনিতে প্রথমে হারিয়ে গিয়েছিল চিত্রলেখা। তারপর আচমকাই হদিশ ফিরে পেয়ে রৌনকের বাহুবন্ধন থেকে নিজেকে ছাড়াবার চেষ্টা করলে রৌনক বলে, একটু চোখ ভরে তোমায় দেখতে দাও প্লিজ। এভাবেই থাকো কিছুক্ষণ আমার কাছে। ইস, রৌনকের এই প্রতিটি আবদারের শেষে প্লিজ বলাটা চিত্রলেখার গায়ে কাটা দেয়। ভাই বোনেরা কখনোই কোনো কিছুর জন্যে সেভাবে আবদার করেনি তার কাছে, কিন্তু এই মানুষটা জীবনে আসার পর থেকে আবদারের বহার বসিয়ে দিয়েছে। তার সব আবদার যেন এই এক চিত্রলেখার কাছেই। তার উপর তার বলার ধরন, অমন করে বললে কেউ না করতে পারে কখনো? আর কেউ পারলেও চিত্রলেখা কখনো পারবে না। নিজেকে ছাড়িয়ে নেবার আর চেষ্টা করে না, চুপ করে নিজেকে রৌনকের বাহুবন্ধনেই ছেড়ে দেয়। বেশ কিছুক্ষণ এক মনে চিত্রলেখার মুখের দিকে তাকিয়ে থাকার পর ওভাবে থেকেই রৌনক বলে, আজ বাসায় পার্টি আছে। সতর্ক হয় চিত্রলেখা, জানতে চায়, কিসের পার্টি? তোমার ওয়েলকাম পার্টি। আমার জন্য? চিত্রলেখা যে অবাক হয়েছে তা তার চোখে মুখে স্পষ্ট। অবাক না হয়ে কি পারা যায়? তাকে ওয়েলকাম করার জন্যে পার্টি দেওয়া হচ্ছে, এসবও এই জীবনে পাওনা ছিল চিত্রলেখার। স্মিত হেসে রৌনক বলে, রৌনক জামান বিয়ে করেছে, এই খবর দেশবাসী জানবে না তা কি হয়? চিত্রলেখার অবাক হওয়া যেন বাড়ল। রৌনক একটা হাত সামনে এনে চিত্রলেখার কপালের উপরে এসে পড়া চুলগুলো কানের পিছনে গুছে দেয়। তার হাতটা এসে চিত্রলেখার গাল স্পর্শ করলে পরে রৌনক বলে, তুমি এখনো বুঝতে পারছো না কার বউ হয়েছো। চিত্রলেখা জানে সে কার জীবনে অনুপ্রবেশ করেছে, কিন্তু এখনো এটা বুঝে উঠতে পারেনি রৌনকের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলার পর মুহূর্ত থেকে চিত্রলেখার জীবনটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। এখন আর সে সাধারণ চিত্রলেখা নেই। কবুল বলে রৌনকের বউ হবার পর থেকে তার জীবনটা রৌনকের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে মিলেমিশে একাকার হয়ে গেছে। এখন সে মিসেস চিত্রলেখার রৌনক জামান, যে রৌনক জামানের ছবি প্রায় প্রতিদিনই নিউজ পেপারে বিজনেস পাতায় পাওয়া যায়। এখন থেকে রৌনকের পাশাপাশি চিত্রলেখার ছবিও যদি খবরের কাগজে ছাপা হয়, সেটা খুব বেশি অবাক হওয়ার মতো কোনো ঘটনা হবে না। কিন্তু এই বিষয়গুলো চিত্রলেখা কখনো ভেবেই দেখেনি, এসব তার ভাবনাতে আসেইনি। নিজের চিন্তা ভাবনার ঊর্ধ্বে গিয়ে জীবনযাপন হচ্ছে তার। রৌনক বলে, আজকের পার্টিতে পরার জন্য তোমার ড্রেস অর্নামেন্টস সব আলমারিতে রাখা আছে। বিকেলে বিউটিশিয়ানরা আজ চলে আসবে তোমাকে সাজাতে। তুমি তৈরি হয়ে নিও। আমি একটা জরুরি কাজে যাচ্ছি, কাজ সেরে সোজা বাসায় চলে আসবো পার্টির আগে। চিত্রলেখা কিছু বলে না। রৌনকের বলা প্রত্যেকটা কথা মেনে নেয় বিনা বাক্য ব্যয়ে। এই প্রসঙ্গ বাদ দিয়ে চিত্রলেখা বলে, সবাই আমাদের জন্য নাস্তা টেবিলে অপেক্ষা করছে। চলো যাই। বেরিয়ে যাবার আগে রৌনক আরও বলে, আমি একটা কথা ভাবছিলাম। কি কথা? আমরা দুজন কি নিচের দিকে কোনো ফ্ল্যাটে শিফট হয়ে যাব? চিত্রলেখা আবারও অবাক হয়, কিন্তু এবারে আর মুখ বন্ধ করে রাখে না। জিজ্ঞেস করে, কেন? এখানে থাকলে কি সমস্যা? এক মুহূর্তের জন্যে চিত্রলেখা ভাবে রৌনক হয়তো তাকে তার পরিবারের সঙ্গে রাখতে চায় না, কিন্তু চিত্রলেখার মনের ভাবনা ভুল প্রমাণ করে দিয়ে রৌনক বলে, তুমি তো লিফটে উঠতে ভয় পাও, বাইরে গেলে বারবার সিঁড়ি দিয়ে ওঠানামা করতে কষ্ট হবে। আমি চাই না তোমার কোনো কিছু নিয়ে কষ্ট হোক। আমরা সেকেন্ড অর থার্ড ফ্লোরে শিফট হয়ে যেতে পারবো। এতে করে তোমারও কষ্ট করে সিঁড়িগুলো বেয়ে 9th ফ্লোরে উঠতে হবে না। শুধু আপনি আর আমি? হুম,
শুধু আমরা দুজনে, বাকিরা এখানেই থাকলো। দূরে তো কোথাও যাচ্ছি না, একই বিল্ডিংয়ে থাকবো, জাস্ট ফ্লোর আলাদা। তারপর আপনার মা ভাববে আমি আপনাকে বশ করে ফেলেছি। আমার ইশারায় চলেন আপনি। আজ ঘর আলাদা করেছি, কাল বাড়ি আলাদা করব, এরপর হয়তো দেশও আলাদা করে ফেলবো। আপনাকে নিয়ে দূরে কোথাও চলে যাব, বা দেখা গেল আপনার সম্পত্তি বাগিয়ে নিলাম। কি যাতা বলছো এসব? আপনার কাছে যা তা লাগলেও বাকিরা এমনটাই ভাববে। একবার ভেবে দেখুন তো, অন্যদের দৃষ্টিভঙ্গি থেকে নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা একটা মেয়ে আমি। আপনার অফিসে চাকরি করেছি, সবাই কিভাবে জানেন? চাকরি বাহানা ছিল। চাকরি করতে গিয়ে বড়লোক বসকে ফাঁসিয়েছি আমি, ফাঁসিয়ে বিয়ে করেছি তার টাকা পয়সার লোভে। কেউ বিশ্বাসই করবে না, স্বয়ং রনক জামান আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। কেউ কেউ হয়তো ভাববে আপনার টাকার লোভে বিয়ের আগেই এক বিছানার আপনার সঙ্গে। রৌনক তৎক্ষণাৎ চিত্রলেখার মুখে হাত রাখে। এসব শুনতে চাই না সে। রৌনক জানে চিত্রলেখা কি বোঝাতে চাইছে, বলতে চাইছে। সে নিজেও জানে তার পরিবার, আত্মীয় মহল তাদের এই বিয়েটাকে খুব স্বাভাবিকভাবে নিবে না, কিন্তু এতে রৌনকের কিচ্ছু যায় আসে না। তবে সে ভুলেও ভাবেনি চিত্রলেখা তার মস্তিষ্কের ভিতর এসব ভাবনা পালছে। চিত্রলেখার মুখ চেপে ধরে রৌনক চেঁচিয়ে ওঠে, জাস্ট শাট আপ চন্দ্র। নিজের মুখ থেকে রৌনকের হাত সরিয়ে দিয়ে চিত্রলেখা বলে, আমি না হয় চুপ করে গেলাম, কিন্তু অন্যদের তো আপনি আটকাতে পারবেন না। বাকিরা ঠিকই এমনটাই ভাববে, এর চাইতে জঘন্য কিছু ভাববে। রৌনক শক্ত হাতে চিত্রলেখার বাহু ধরে তার চোখে চোখ রেখে বলে, কে কি ভাবছে বা ভাববে তাতে আমি রৌনক জামানে কিছু যায় আসে না। I don't give a fuck to their thinking. All I care just what you think about us being together. ডান হাতটা চিত্রলেখার গালে রেখে রৌনক আরো বলে, প্লিজ তুমি অন্তত এভাবে ভেবো না। আই রিকোয়েস্ট টু ইউ, তুমি না চাইলে আমরা কোথাও যাব না, এখানেই থাকবো। আই প্রমিস, বাট স্টপ থিঙ্কিং লাইক দ্যাট। চিত্রলেখা এই প্রসঙ্গে আর কথা বাড়ায় না, বরং নিজের কণ্ঠের স্বাভাবিকতা বজায় রেখে বলে, চলুন, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। নাস্তার টেবিলে দিলারা জামান চিত্রলেখাকে দেখে আগের দিনের মতোই কোনো কথা বলেননি। রাগে ওনার শরীর রি করছেন, কিন্তু সেটা মুখে প্রকাশ হতে দেননি। উনি ভেবেছিলেন পথে কাটা সহজেই উপড়ে ফেলেছেন, কিন্তু ভুলে প্রমাণিত হয়েছেন। ওনার প্ল্যান ব্ল্যাক ফায়ার করেছে দেখে রাগ হয়েছেন। টেবিলে বসেই রৌনক আগে চায়ের কাপে তৃপ্তির চুমুক দেয়। তা দেখে স্বভাব সুলভী চিত্রলেখার মুখ ফসকে বেরিয়ে আসে, খালি পেটে আগেই চা খাচ্ছেন কেন? অ্যাসিডিটি হয়ে যাবে তো। আগে নাস্তা করুন, পরে চা খাবেন। কথা শেষ করতেই চিত্রলেখা লক্ষ্য করে রৌনক অদ্ভুত এক হাসি নিয়ে তার দিকে তাকিয়ে আছে। তা দেখে চোখের ইশারায় চিত্রলেখা জানতে চায় কি। রৌনক কিচ্ছু বলে না, হেসে কেবল চায়ের কাপটা নামিয়ে রাখে। ততক্ষণে চিত্রলেখা খেয়াল করে অন্যরা সবাই এখানেই উপস্থিত আছে। টের পেয়েই লজ্জা পেয়ে যায় সে। তানিয়া টিটকারির সুরে বলে, দেখলে জাহানারা খালা, এতদিনে রনক জামানকে শাসন করবার মানুষ চলে এসেছে। তানিয়া টিটকারি শুনে বুক চেপে হাসেন জাহানারা। তবে এটাও লক্ষ্য করেন দিলারা জামান মোটেও এসব পছন্দ করছেন না। আপাতত আর কাউকে তোয়াজ করবে না তানিয়া। তার জীবনের লম্বা একটা সময় নষ্ট হয়েছে, তাই এই মুহূর্তে শাশুড়ির পছন্দ অপছন্দকে আমলে নেয় না সে। আজকের নাস্তায় রুটি, সবজি, ডিম পোচ, মালেট সেদ্ধ হয়েছে। সাধারণত ঘি দিয়ে ভাজা মুচমুচে পরোটা বানানো হয়। আজ ঘি ছাড়া রুটি দেখে দিলারা জামান জিজ্ঞেস করেন, কি রে জাহানারা, পরোটা করিসনি কেন? আজ রুটি করার আইডিয়াটা চিত্রলেখার ছিল। সেই জাহানারাকে বলেছিল সবার জন্য রুটি করতে, শুধু মিম মিসকাতের জন্য ঘি দিয়ে পরোটা হবে। চিত্রলেখার নাম শুনলে খুশি হবেন না তা বুঝতে কিছু বাকি নেই কারো। তাই জাহানারা চিত্রলেখার নাম না নিয়ে বলেন, ওই ভাবলাম সবসময় তো পরোটাই খাওয়া হয়, তাই আজ। জাহানারাকে কথা শেষ করতে না দিয়ে চিত্রলেখা বলে, মা, আমি ফুপিকে বলেছি আজ সবার জন্য রুটি করতে। পরোটাও হয়েছে, তবে মিম মিশকাতের জন্য। বাকি আপনাদের সবার জন্য রুটি করিয়েছি। চিত্রলেখার দিকে তাকায় না তিনি। জাহানারার দিকে তাকিয়ে তাচ্ছিল্য ভরা কণ্ঠে জিজ্ঞেস করেন, কি রে জাহানারা, আমি কি মরে গেছি নাকি যে আমার বাড়ির নাস্তায় কি বানানো হবে সেই সিদ্ধান্ত বাইরের মানুষ নিচ্ছে? নাকি তোরা ভাবছিস আমি সংসারের হাল ছেড়ে দিয়েছি?
দিলারা জামানের সূক্ষ্ম খোঁচাটা ঠিকই টের পায় চিত্রলেখা। রৌনক যেন কিছু না বলে সেজন্য আগেই তার কাঁধে আলতো করে হাত রাখে। জাহানারাকে চোখের ইশারায় চুপ থাকতে বলে চিত্রলেখা নিজেই শাশুড়িকে জবাব দিয়ে বলে, সরি মা, আমার আপনাকে জিজ্ঞেস করে নেওয়া উচিত ছিল। আপনারা সবাই ব্যস্ত, কারণ নিজের ডায়েটের দিকে খেয়াল নেই। আপনার ডায়াবেটিস আছে, সেই সঙ্গে হাই প্রেশার। ভাবি এমনিও ডায়েটে থাকেন, আর উনিও তো সব সময় চা বেশি খায়, এতে অ্যাসিডিটির সমস্যা হতে পারে। তাই সবার দিকে বিবেচনা করে ভাবলাম প্রতিদিন ঘি দিয়ে ভাজা পরোটা খেলে সবারই স্বাস্থ্যের ক্ষতি হবে। মিম মিশকাত ছোট, ওদের এক্সট্রা এনার্জি দরকার, তাই ওদের জন্য ঘি দিয়ে পরোটা হবে। অতিরিক্ত জ্যাম পাউরুটি খেলে ওদের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। তাই সবার ডায়েটের দিকে খেয়াল রেখেই নাস্তার মেনুতে পরিবর্তন এনেছি। দিলারা জামানের রাগ বেড়েই চলেছে। দাঁতে দাঁত চেপে বলেন, তুমি কি ডায়েটিশিয়ান হয়েছো নাকি? ডায়েটিশিয়ানের ডিগ্রি নেই, তবে কার জন্য কোনটা ভালো সেটুকু জানি। আমার ভালো আমি জানি, বাইরের কাউকে আমার ভালো মন্দ ভাবতে হবে না। এতক্ষণ চুপ করে থাকলেও রৌনকের পক্ষে আর চুপ করে শোনা সম্ভব নয়। এবার আর চিত্রলেখাকে সুযোগ না দিয়ে রৌনক বলে, ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, তুমি যাকে অলরেডি দুবার বাইরের লোক বলেছো, সে আসলে কিন্তু বাইরের লোক নয়, আমার ওয়াইফ, এই বাড়ির বউ। তবে একটা কথা ভুল বলনি, আমার মনে হয় এখন তুমি সংসারের দায়িত্ব থেকে ইস্তিফা নিতে পারো। তোমাকে রিপ্লেস করার সঠিক মানুষ এসে গেছে। ইউ ক্যান বি রিল্যাক্স নাও। ছেলের কথা শুনে অবাক না হয়ে পারেন না রৌনক। চোয়াল শক্ত করে দিলারা জামান বলেন, কি বলতে চাইছিস তুই? একটা পরিচয়হীন রাস্তার মেয়ের হাতে আমি আমার এত যত্নে করে সংসার ছেড়ে দেব? রৌনক আর নিতে পারছে না। এমনিও আগের দিনের ঘটনা সে ভুলে যায়নি, শুধুমাত্র চিত্রলেখার অনুরোধের কাছে চুপ করে আছে সে। নয়তো এতক্ষণে এই বাড়িতে তুফান ডেকে ফেলতো সে। কিন্তু এই মুহূর্তে যা হচ্ছে, এই সব আর মুখ বুজে সহ্য করবে না সে। হাতের মুঠো অলরেডি শক্ত হয়ে গেছে তার, যা চিত্রলেখার দৃষ্টি এড়ায়নি। এনাফ। এই একটা শব্দের বেশি বলতে পারে না রৌনক। সে আর কিছু বলে এর আগেই চিত্রলেখা তার মুঠো বন্ধ করা হাত চেপে ধরে খানিকটা কাছাকাছি দাঁড়িয়ে নিচু কণ্ঠে বলে, বাচ্চারা দেখছে, প্লিজ। মিম মিসকাতের দিকে তাকিয়ে রৌনক থেমে যায়। নিজের রাগ চেপে যাবার প্রাণপণ চেষ্টা করে। এতক্ষণে দিদার এমন কঠিন আচরণ দেখে ওদের দুজনেরই চোখ বড় হয়ে গেছে। এর আগে কখনো ওরা ওদের দিদাকে এইভাবে রাগ করতে দেখেনি। চিত্রলেখা এমন ভাব করে যেন কিছুই হয়নি। মিম মিসকাতকে দুধের গ্লাস এগিয়ে দিয়ে বলে, জলদি দুজন লক্ষ্মী বাচ্চার মতো গ্লাস খালি করে ফেলো। দেখি আজ মিমি তোমাদের স্কুলে নামিয়ে দিয়ে আসবে। চিত্রলেখার কথার মাঝে তানিয়া বলে, আজ ড্রাইভার ওদের নামিয়ে দিয়ে আসো, তুমি বাসায় থাকো। রাতে পার্টির জন্য আমি পার্লারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি আমাদের দুজনের জন্য, ওরা চলে আসবে একটু পরে। অবাক হয়ে চিত্রলেখা বলে, এত জলদি? পার্টি তো রাতে। ওরা আসবে আমাদের ফেসিয়াল, মিনিকিওর, পেডিকিওর আর এক্সট্রা করতে। বিকেলে বিউটিশিয়ানরা আসবে তোমার মেকওভারের জন্য। মুখটা ছোট্ট করে করে চিত্রলেখা কিন্তু কোনো শব্দ করে না। আর কেউ কোনো কথা বলেনি। রৌনকের চায়ের কাপ খালি হলে চিত্রলেখার দিকে তাকিয়ে বলে, আরেক কাপ প্লিজ। এটা রৌনকের তৃতীয় কাপ চা চলছে। নাস্তা করতে করতেই 2 কাপ চা খেয়েছে সে। চিত্রলেখা আপত্তি করে না। রৌনক সামনের দিকে তাকিয়ে দেখে মিম মিসকাতের নাস্তা করা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। দুজনকেই বলে, তোমার ব্যাগ নিয়ে আসো, আজ চাচ্ছু তোমাদের স্কুল দিয়ে আসবে। চাচ্চুর কথা শোনার সঙ্গে সঙ্গেই দুজনে নিজেদের ঘরের দিকে দৌড় লাগায় স্কুল ব্যাগ আনতে। রৌনক চায়ের কাপে লাস্ট চুমুক দিয়ে মায়ের দিকে তাকায়। তারপর সবাইকে, বিশেষ করে চিত্রলেখাকে অবাক করে দিয়ে বলে, মিসেস দিলারা জামান, গতকাল আপনি একটা ঘটনা ঘটিয়েছেন। ভেবেছেন কেউ কিচ্ছু টের পাবে না, কিন্তু আপনি হয়তো ভুলে গেছেন এই বাড়ির দেয়ালেরও কান আছে। আর এসব দেয়ালেরা আমার কাছে সব রিপোর্ট পৌঁছে দেয়। এই বাড়িতে কেউ কাশলেও সেটা আমার পর্যন্ত পৌঁছে যায়। দিলারা জামান একবার জাহানারার দিকে তাকান। রৌনক বলতে থাকে, আমার ওয়াইফ চায় না এই বিষয়ে আমি আপনাকে কাউন্টার দেই, তাই বেশি কিছু বলবো না। শুধু এতটুকু বলবো, এরপর এমন কিছু করার আগে একটু চিন্তা ভাবনা করে নিলে আমি খুশি হব।
আমার ওয়াইফকে মাত্র 1 কোটি টাকার চেক দেওয়ার আগে আপনার ভাবা উচিত ছিল কাকে কি দিচ্ছেন। যে নিজেই কোটি কোটি টাকার সম্পত্তির মালিক, তাকে 1 কোটি টাকা দেওয়াটা নেহাতি হাস্যকর নয় কি? আশা করি এরপর এমন চাইল্ডিশ কাজ করা থেকে বিরত থাকবেন। চিত্রলেখা চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। রৌনকের ইচ্ছে করছিল সে আরো অনেক কিছু বলে, কিন্তু তার চন্দ্র তাকে অনুরোধ করায় এর বেশি আগায়নি সে। নয়তো তার চন্দ্রকে অপমান করার জন্যে নিজের মাকেও ছেড়ে কথা বলতে না সে। বউয়ের চোখ দেখে হাসি পেয়ে যায় রৌনকের। সকলের উপস্থিতিতে এক কদম কাছাকাছি এগিয়ে গিয়ে বলে, আমার একটা জরুরি মিটিং আছে, ওটা শেষ করেই চলে আসব। চিত্রলেখা কেবল মাথা ঝাঁকায়। মিম মিসকাত তাদের স্কুল ব্যাগ নিয়ে ফিরে এলে রৌনক দুইজনকে দুহাতে ধরে আসছি বলে দরজার দিকে আগায়। চিত্রলেখা ওদের সঙ্গে গেট পর্যন্ত আসে। রৌনককে গেটের কাছে আসতে দেখে তার ড্রাইভার এগিয়ে আসলে বাচ্চাদের এগিয়ে দিয়ে বলে, তোমরা নামো, আমি আসছি। ড্রাইভার বাচ্চাদের নিয়ে লিফটে উঠে গেলে রৌনক চিত্রলেখার দিকে তাকায়। রৌনককে আচমকা এভাবে তাকাতে দেখে নার্ভাস হয় চিত্রলেখা, কিন্তু নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে, আপনার জন্য চা দিয়ে দিই। চিত্রলেখাকে অবাক করে দিয়ে তার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিয়ে বউয়ের গালে আলতো চুমু খেয়ে রৌনক বলে, থ্যাংক ইউ লাভ। চিত্রলেখা চোখ বড় করে দাঁড়িয়ে থাকে। তাকে অবাক হওয়া অবস্থায় রেখেই হাসি হাসি মুখ করে বেরিয়ে যায় রৌনক। দরজায় দাঁড়িয়ে থেকেই একবার ঢোক গেলে চিত্রলেখা। আচমকাই অসম্ভব গরম লাগছে তার। নিজের গালে হাত রাখলে টের পায় পুড়ে যাচ্ছে, যেন সব রেখে কেবল রৌনকের ঠোঁট যে জায়গাটা স্পর্শ করেছে সেখানেই জ্বর এসেছে তার। সেই সঙ্গে তার বুকের ভিতর তবলা বাজছে। এইসব অনুভূতি নিয়েই ওখানে দাঁড়িয়ে থাকে চিত্রলেখা, যতক্ষণ না তানিয়া এসে ডাক দেয় তাকে। তানিয়ার ডাকেই চেতন ফিরে পায় সে। কি ভাবছো? এনিথিং রং? মুখ দিয়ে কথা বের হয় না চিত্রলেখার, কেবল মাথা ঝাঁকায় সে। কেমন আছেন মামুন সাহেব? আচমকা কারো আওয়াজ পেয়ে পেছন ফিরে তাকায় মামুন। কণ্ঠটা তার পরিচিত নয়। পেছন ঘুরে রৌনককে দেখে তৎক্ষণাৎ ভ্রু কুচকায় সে। তাকে দেখে মামুনের রিয়াকশন দেখে মৃদু হাসে রৌনক। মামুনের পক্ষ থেকে কোনো জবাব না পেয়ে রৌনক নিজেই আবার বলে, ব্যস্ত না থাকলে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। এই লোকটাকে অর্থাৎ রৌনককে কোনোভাবেই এখানে আশা করেনি মামুন। তার সঙ্গে চিত্রলেখার বরের কি কথা থাকতে পারে? অনেক চিন্তা ভাবনার পর মামুন বলে, বলুন। এখানে নয়, আপনি কি একটু কষ্ট করে আমার সঙ্গে আসবেন? কনফিডেন্সিয়াল কথা, তাই পাবলিক প্লেসে বলতে চাইছি না। মাথা ঝাঁকায় মামুন। রৌনক আরো বলে, আমার গাড়িটা ওইদিকে আছে, চলুন। বাড়তি কথা বলে না মামুন। রৌনকের সঙ্গে তার কোনো কথা না থাকলেও তাকে চিত্রলেখার হাজবেন্ড কি বলতে চায় তা জানার কৌতূহল অবশ্য দমিয়ে রাখতে পারছে না মামুন। সেজন্যেই মূলত আপত্তি না করে সঙ্গে যাওয়া। আবার মামুন মনে মনে এটা ভাবে রৌনক যা বলতে চায় সেটা কোনোভাবে চিত্রলেখার সঙ্গে সম্পৃক্ত কিনা। সবকিছুই ভাবাই তাকে। ভাবনাদের হাতে ঠেলে রৌনকের সঙ্গে তার গাড়িতে উঠে বসে মামুন। রৌনকের ইশারায় ড্রাইভার গাড়ি চালাতে আরম্ভ করে। কেমন আছিস আপা? চিত্রলেখার ফোন কল পেয়ে তৎক্ষণাৎ রিসিভ করে এই কথাটাই প্রথম জিজ্ঞেস করে লিখন। ভালো আছি। সত্যি ভালো আছো? কখনো আমাকে মিথ্যে বলতে শুনেছিস? জানি তুমি মিথ্যা বলো না, কিন্তু ঠিকই কথা আড়াল করো। যে কথাটা শুনলে আমরা দুঃখ পাবো সেটা কখনোই আমাদের বলো না। নিজে নিজে একা কষ্ট পাও। এভাবে বলছিস কেন লিখন? এমনি আপা, তোমাকে মিস করছিলাম, তাই হয়তো সত্যি সত্যি একদিন বিয়ে করে তুমি শ্বশুরবাড়ি চলে যাবে ভাবতাম, কিন্তু দিনটা এত জলদি আসবে তা কখনো ভাবিনি। এভাবে যে আচমকা আসবে সেটাও তো চিন্তা করিনি। বাড়ি ফিরলে তোমাকে দেখতে পাবো না তা ভাবলেই। লিখনের গলা ধরে আসে, কথাটা শেষ করতে পারে না সে। লাইনের অন্য পাশে চিত্রলেখার গাল বেয়ে ইতিমধ্যেই অশ্রু ঝরতে শুরু করেছে। খানিক নীরবতার পর লিখন নিজেকে সামনে নিয়ে জিজ্ঞেস করে, তুমি কি কাঁদছো আপা? নিজের কান্না গিলে ফেলার চেষ্টা করে চিত্রলেখা বলে, কই না তো। মিথ্যা বলতে পারো না, তাও কেন বলো? জানো ধরে পড়া যাবে। তুমি এত বাজে মিথ্যা বলো আপা। তোমার থেকে চারও বেশি সুন্দর বোঝাই মিথ্যা বলতে পারে, ধরতেই পারবে না ও মিথ্যা বলছে। আচ্ছা আপা বলো তো, তুমি মিথ্যা বলতে পারো না অথচ চারুটা এমন মিথ্যুক কিভাবে হলো? লিখনের কথা শুনে হেসে ফেলে চিত্রলেখা।
হেসে ফেলে বলে, একদম আমার চারুকে মিথ্যুক বলবি না। চারু মিথ্যে বলে না। বলে আপা অনেক মিথ্যা বলে। তুই নিজে বলিস না ভাবছিস? ও মা, এখন তুমি আমাকে মিথ্যুক বলবে? মিথ্যুক বলছি না। আমি জানি আমাকে কষ্ট না দেওয়ার জন্য তোরা অনেক কিছুই আমার থেকে আড়াল করে রাখিস। এটাকে মিথ্যে বলে না রে লিখন। যেমন তুমি করো। লিখনের এই কথার পিঠে আর কিছু বলে না চিত্রলেখা। এটা সত্যি, এতগুলো বছরে অনেক কথাই আড়াল করেছে সে ভাই বোনদের থেকে, শুধুমাত্র ওদের কষ্ট দিতে চাই না বলে। ভাই বোনের কথা মনে পড়ছিল বলে লিখনকে ফোন দিয়েছে চিত্রলেখা। এখন তো চাইলেই যখন খুশি তখন ভাই বোনের কাছে ছুটে যেতে পারবে না সে। তার জগৎটা এখন আর কেবল তাই ভাই বোনকে ঘিরে নেই। রৌনক নামক একজন মানুষ তার জগতের আধিপত্য লাভ করেছে, যাকে চাইলেই চিত্রলেখা আর উপেক্ষা করতে পারবে না। কথার প্রসঙ্গ ঘোরাতেই চিত্রলেখা জিজ্ঞেস করে, খালা, চারু, চয়ন সবাই কেমন আছে রে? তোমাকে ছাড়া যেমন থাকার কথা তেমনই আছে আপা। কেউ মুখ বলে না, কিন্তু আমি জানি সবাই তোমাকে অনেক মিস করছে। কিন্তু তুমি চিন্তা করো না, কয়েকটা দিন পর সবাই ঠিক সামলে উঠবে। খানিকটা ইতস্তত নিয়েই লিখন বলে, একটা কথা জিজ্ঞেস করি আপা? হ্যাঁ বল। তুমি সত্যি ভালো আছো তো? ওই বাড়ির সবাই তোমাকে খুশি মনে আপন করে নিয়েছে তো? চিত্রলেখা জানতো লিখন তাকে এই প্রশ্নটা করবেই, দুদিন আগে বা পরে। নিজেকে সামলে নিয়ে চিত্রলেখা বলে, সত্যি আমি ভালো আছি রে। আমাকে নিয়ে একদম ভাবিস না, আমি ভালো আছি। মানুষ যখন ভালো থাকে না তখন বারবার ভালো আছি বলে নিজেকে নিজের আশেপাশের মানুষগুলোকে বোঝাতে চেষ্টা করে সে ভালো আছে। চিত্রলেখা এখন যেন সেই কাজটাই করছে। লিখন আর প্রেশার দেয় না, বোনের কথা মেনে নিয়ে বলে, যাই হয়ে যাক, পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, আমি লিখন তোমার ভাই সবসময় তোমার পাশে আছি। তুমি যাই বলবে আমি তাই বিশ্বাস করব। যদি সেটা মিথ্যা হয় তবুও সেটাই আমার জন্য সত্যি হবে যদি তুমি বলো। তাই কখনো নিজেকে একা ভাববে না। তোমার লিখন সবসময় তোমার পাশে আছে আপা। চারু চয়ন এখনো ছোট্ট, কিন্তু আমি আছি। লিখনের সঙ্গে কথা বলার পর হালকা লাগছে চিত্রলেখার। সে জানে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার সঙ্গ ছেড়ে দিলেও এই তিনজন মানুষ যাদের শরীরে একই রক্ত বইছে, চিত্রলেখার সবচাইতে আপনজন, এরা কখনো কোনো পরিস্থিতিতেই তার হাত ছাড়বে না। লিখনের সঙ্গে কথা বলার পর হালকা লাগছে চিত্রলেখার। হাত থেকে মোবাইল নামিয়ে রেখে সবেই বিছানায় বসেছে সে। দরজা খোলার শব্দ পেয়ে পেছন ফিরলে দেখে তানিয়া প্রবেশ করছে। এগিয়ে আস্তে আস্তে জিজ্ঞেস করে, ব্যস্ত? বিরক্ত করলাম না তো? একদম না, আসুন না প্লিজ। পার্লারের মেয়েরা চলে এসেছে, তোমার জন্য অপেক্ষা করছে, এসো। তানিয়া আগে তার পেছন পেছন চিত্রলেখা হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করে, আমি এসব না করলে হয় না? চিত্রলেখার কথা শুনে থেমে দাঁড়িয়ে তানিয়া বলে, এগুলো তো বেশি। রাতের পার্টির জন্য তৈরি হবার আগে একটু ফেসিয়াল করে নিলে মেকআপটা ভালো সেট হবে। আমতা আমতা করে চিত্রলেখা বলে, আমি কখনো এসব করিনি। তানিয়া এগিয়ে এসে চিত্রলেখার হাত ধরে তাকে আশ্বস্ত করে বলে, আমি জানি, কিন্তু সবকিছুরই তো একটা শুরু আছে, তাই না বলো? আমি আছি তো তোমাকে শিখিয়ে দিতে। আমি চলে যাবার আগে তোমাকে সবকিছু শিখিয়ে দিয়ে যাব, যেন আমি যাবার পর তোমার কোনো সমস্যা না হয়, যেন কোনো পরিস্থিতিতে তুমি রনকের পাশে দাঁড়াতে পারো। আমি চলে যাবার আগে সব বুঝিয়ে শিখিয়ে দিয়ে যাব তোমাকে। এবারে চিত্রলেখা তানিয়ার হাত ধরে বলে, থেকে গেলে হয় না? কোনোভাবেই কি থেকে যাওয়া যায় না? মিশকাত মিমের জন্যও না। চিত্রলেখার অবুঝ আবদার শুনে তানিয়ার মুখে হাসি ফুটে ওঠে। তার হাসি দেখে বিভ্রান্ত হয় চিত্রলেখা। হাসি হাসি মুখ করেই তানিয়া বলে, থেকে যেতে পারলে কি আর চলে যাওয়ার কথা ভাবতাম? আমি তো থাকতেই এসেছিলাম, চলে যাওয়ার কথা তো কখনো ভাবিনি। যার জন্য যার হয়ে এসেছিলাম একদিন, সবকিছু পেছনে ফেলে সেই তো আমার নেই। যার আমাকে শক্ত আলিঙ্গনে ধরে রাখার কথা, এই তো কখনো আমাকে আগলে রাখতেনি। তাহলে কার জন্য থাকবো? সে আশায় থাকবো? মিম মিশকাতের চাইতে বড় কারণ কি কিছু হতে পারে? আমি কখনই আমার সন্তানদের বাধা হিসেবে দেখিনি। ওদের জন্য তো তুমি আর রনক আছোই। ওদের নিজের বাবা যে আদর ভালোবাসা দিতে পারেনি, রনক কখনো সেই অভাব ওদের বুঝতে দেয়নি। জন্ম দিয়েছি বলেই আমার কোনো অধিকার নেই রনকের কাছ থেকে ওদের কেড়ে নিব। আমি তো
সবে এলাম, আমি কি পারবো আপনার মতো করে? চিত্রলেখাকে কথা শেষ করতে না দিয়ে তানিয়া বলে, তুমি আমার চাইতে ভালো পারবে আমি জানি। রনক এমনি এমনি তোমাকে বিয়ে করেনি চিত্রলেখা। আর নিজের উপর সন্দেহ থাকলেও রনকের সিদ্ধান্তের উপর সম্পূর্ণ ভরসা রাখতে পারবো। তবু আমাদের সাথে না হয় থেকে যেতেন। থাকতাম যদি আসার কোনো আলো অবশিষ্ট থাকতো। যত দিন ছিল ততদিন ছিলাম। আমার পৃথিবীর সবটা জুড়ে অন্ধকার নেমে আসার পরেই আমি নতুন আলোর সন্ধানে নেমেছি। আমি বাঁচতে চাই চিত্রলেখা, বুক ভরে শ্বাস নিতে চাই। আমার অন্যের জন্য নয়, কেবল নিজের জন্য বাঁচতে চাই। একটা মানুষ যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছি শুরু থেকে, যার জন্য নিজেকে উজাড় করে দিয়েছি, ভালোবেসে যার সন্তানের মা হয়েছি, দিন শেষে উপলব্ধি করলাম মানুষটা শুরু থেকে কখনোই আমার ছিল না। বিশ্বাস করো, সে যদি আমাকে বুকে জড়িয়ে নিলে মিথ্যে করেও বলো সে শুধু আমার, আমি তার মিথ্যাটাকে সত্যি মেনে নিয়েই থেকে যেতাম আর সত্যি মিথ্যা বুঝতাম না। এরপর আর চিত্রলেখার মুখে কোনো কথা জোগায় না। আসলেই তো কিসের আশায় থেকে যাবে তানিয়া? বিয়ের পর একটা মেয়ের জীবনের সবচাইতে বড় খুঁটি তার স্বামী, যে মানুষটার হাত থেকে সব পিছনে ফেলে নতুন করে জীবন শুরু করে একটা মেয়ে। সেই মানুষটাই যদি নিজের না থাকে তাহলে কিসের আশা থাকবে সে? বিয়ে তো কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি, তারও তো বাঁচার অধিকার আছে, ভালো থাকার অধিকার আছে। চিত্রলেখাকে আপন ভাবনায় হারিয়ে যেতে দেখে তানিয়া হাত ঝাঁকি দিয়ে বলে, চলো, মেয়েগুলো অপেক্ষা করছে, অনেকক্ষণ হলো। তোমার বর এসে যদি দেখে আমরা এখনো ফেসিয়াল শেষ করিনি তাহলে খবর আছে। কাজের ব্যাপারে কত পাঞ্চুয়াল জানো তো। চিত্রলেখা মাথা ঝাঁকায়। তানিয়া তার হাত ধরে টেনে নিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। ফেসিয়াল, ম্যানিকিউর, পেডিকিউর শেষ করে নিজের ঘরে ফিরে আসতেই চিত্রলেখা দেখে তার বিছানার উপর অনেকগুলো ব্যাগ রাখা। একসঙ্গে এতগুলো ব্যাগ দেখে কৌতূহল জাগে চিত্রলেখার মনে। কাছাকাছি এগিয়ে গিয়ে মনে মনে কাউন্ট করে 22টা ব্যাগ। কে রেখেছে এতগুলো ব্যাগ এখানে? কার এগুলো? রৌনক কি ফিরে এসেছে? দেওয়াল ঘড়ির দিকে তাকায় চিত্রলেখা। 2:30টার বেশি বাজে। রৌনক যাবার আগে বলে গিয়েছিল আজ জলদিই ফিরে আসবে, কিন্তু কখন ফিরবে সেটা বলে যায়নি। কিন্তু সে ফিরলে কেউ না কেউ নিশ্চয়ই তাকে জানাতো। ফেসিয়াল করতে বসার আগে জাহানারা ফুপুকে চিত্রলেখা নিজেই বলেছিল রৌনক ফিরলে যেন তাকাই জানায়। ব্যাগগুলো কার, কে রেখেছে এখানে, কেন, এমন হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চিত্রলেখার মস্তিষ্কে। আচমকায় চিত্রলেখার সব প্রশ্নের উত্তর হয়ে চেঞ্জিং রুমের দরজা খুলে বেরিয়ে আসে রৌনক। তাকে দেখে অবাক হয়েছে চিত্রলেখা। অবাক হবারই কথা। চিত্রলেখাকে বিছানার কাছে দেখে এগিয়ে আসতে আসতে রৌনক বলে, টোটাল 45টা শাড়ি আছে। 45টা। সামান্য অবাক হলেও বিশেষভাবে না চিত্রলেখা। বাসার সবাই প্লাস আত্মীয় স্বজনদের জন্য এনেছে হবে হয়তো, কিন্তু চিত্রলেখাকে অবাক হবার চূড়ান্তে পৌঁছে দিতে রৌনক বলে, তোমার জন্য, দেখো পছন্দ হয় কিনা। চোখ বড় বড় করে তার দিকে তাকায় চিত্রলেখা। রৌনকের কথা শুনে 45টা শাড়ি তার জন্যে, এমনিতেই তো আলমারি ভর্তি কাপড় চোপড় দিয়ে, এরপর আবার শাড়ি, তাও 2টা বা 5টা নয় 45টা। এই লোকের কি মাথায় সমস্যা? মনে মনে ভাবলেও মুখে জিজ্ঞেস করতে পারে না রৌনককে আসলেই তার মাথায় সমস্যা আছে কিনা। চিত্রলেখাকে অবাক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রৌনক এগিয়ে এসে পেছন থেকে জড়িয়ে ধরে বউকে উষ্ণ আলিঙ্গনে। আচমকা রৌনকের জড়িয়ে ধরায় এবার যেন ভেঙে পড়ে চিত্রলেখা। এই মানুষটার স্পর্শে এমন দুর্বল হয়ে যায় কেন সে? বুকের ভেতর কিছু একটা তোলপাড় করছে। নিঃশ্বাস ভার হয়ে আসতে চাইছে চিত্রলেখার। তা বুঝতে পেরে রৌনক চিত্রলেখার কাঁধে মুখ রেখে একদম কানের কাছে গিয়ে বলে, এখনো আমি স্পর্শ করলেও তুমি কেঁপে উঠছো, এত ঘাবড়ে যাচ্ছ কেন? আমি তো তোমার রৌনক। বলেই চিত্রলেখার কাঁধে একটা লম্বা চুমু খায় সে। চিত্রলেখাকে নিচের দিকে ঘুরিয়ে নিয়ে চিবুক ছুঁয়ে মুখ উপরের দিকে তোলে। চিত্রলেখার শরীর জুড়ে অনুভূতিদের দৌড়াদৌড়ি চলছে। লজ্জায় চিত্রলেখার লাল হয়ে যাওয়া নাকে ছোট্ট করে ঠোঁট ছুঁয়ে রৌনক বলে, গতকাল ওই শাড়িতে খুব সুন্দর লাগছিল তোমাকে, তাই আমার পছন্দ মতো কিছু আরং কটনের শাড়ি এনেছি তোমার জন্য, ছোট্ট একটা গিফট। একটু কারেকশন করি, 40টা শাড়ি তোমার আর বাকি 5টা আফিফার জন্য।
অফিসার। চিত্রলেখার কণ্ঠে স্পষ্ট অবাক হওয়া। রৌনক বলে, গতকাল আফিফা তোমাকে নিজের শাড়ি না পরিয়ে দিলে তো আমি জানতেই পারতাম না নর্মাল একটা সুতির শাড়িতে তোমাকে এত সুন্দর লাগবে। ওই শাড়িটা তুমি রেখে দিও, আরেকটা দিন না হয় আমার জন্য পরো। আর ওই শাড়িটার এক্সচেঞ্জে নতুন 5টা শাড়ি আমার পক্ষ থেকে আফিফার জন্য ছোট্ট একটা গিফট। রৌনকের বাহু বন্ধনে থেকেই চিত্রলেখা ঘাড় ঘুরিয়ে একবার ব্যাগগুলো দেখে নিয়ে বলে, ছোট্ট গিফট এটা? 45টা শাড়ি! কেউ কেউ হয়তো সম্পূর্ণ জীবনে 45টা শাড়ি পাবার সুযোগও পায় না, আর আপনি বলছেন ছোট্ট গিফট? 45 না, 40টা তোমার। এক বালতি দুধ থেকে 1 গ্লাস দুধ কেউ খেয়ে ফেললে কি খুব বেশি পার্থক্য হবার কথা? রৌনক মাথা ঝাঁকায়। চিত্রলেখা বলে, তেমনি 45টা যা 40টাও তাই। ভ্রু কুঁচকে রৌনক জিজ্ঞেস করে, সো আর ইউ টেকিং মাই গিফট অর রিজেক্টিং মি? মাথা ঝাঁকিয়ে চিত্রলেখা বলে, আমার সেই সাধ্য কোথায় আপনার দেয়া উপহার উপেক্ষা করব? চিত্রলেখার জবাবটা পছন্দ হয় না রৌনকের। সে চিত্রলেখাকে কোনো কিছুর জন্যে জোর করতে চায় না, করবেও না। রৌনক 2 হাতে চিত্রলেখার কোমর ছড়িয়ে রেখেছিল। একটা হাত এবারে চিত্রলেখার গালে রেখে বলে, ইটস ওকে, জোর করে তোমায় কিছুই করতে হবে না। তুমি না নিতে চাইলে আমি সব রিটার্ন পাঠিয়ে দিচ্ছি। চিত্রলেখা রৌনকের টি শার্ট চেপে ধরে বলে, প্লিজ প্লিজ, এর প্রয়োজন নেই। আপনি শখ করে এনেছেন, অবশ্যই আমি পরবো। আমাকে খুশি করতে? না, আমি খুশি হয়েই পরবো। এর আগে কখনো কেউ আমাকে শাড়ি কিনে দেয়নি, জীবনে প্রথম কেউ দিল, আমি ফিরে দেই কিভাবে? রৌনক আর কিছু বলে না। হাসি ফুটে ওঠে তার চোয়াল জুড়ে, যা চিত্রলেখাও দেখতে পায়। কিন্তু চিত্রলেখাকে নিজের থেকে আলাদা করে না সে। স্বাভাবিক থাকার চেষ্টা করে চিত্রলেখা বলে, আপনি কখন এলেন? অলমোস্ট 30 মিনিট হবে। আমাকে ডাকেননি কেন? আমি তো ফুপিকে বলেছিলাম আপনি এলে আমাকে জানাতে। আমি খালাকে বলেছিলাম তোমাকে ডিস্টার্ব না করতে। আই উইল ওয়েট ফর ইউ। চিত্রলেখা আবারও ঘড়ি দেখে জিজ্ঞেস করে, নিশ্চয়ই কিছু খাননি, খাবার দিতে বলি? তুমি খেয়েছো? জবাব না দিয়ে পাল্টা জিজ্ঞেস করে রৌনক। সে জানে চিত্রলেখা দুপুরে খায়নি। এমন নয় যে ফেসিয়াল ইত্যাদি করায় ব্যস্ত ছিল, সেজন্য খাবার সুযোগ হয়নি। রৌনক বাসায় ফিরে সবার আগে জাহানারাকে জিজ্ঞেস করেছিল চিত্রলেখা দুপুরে খেয়েছে কিনা। চিত্রলেখা একা খাবে না, সেটা রৌনক জানতো বলেই মিটিং শেষ করে বাইরে খাওয়া দাওয়া করেনি, সোজা বাড়ি ফিরে এসেছে চিত্রলেখার কাছে। জবাব না দিয়ে চিত্রলেখা মাথা ঝাঁকায়। খাওনি কেন? আপনার জন্য অপেক্ষা করছিলাম। আমি যদি এখন না আসতাম তাহলে? অপেক্ষা করতাম। ডোন্ট ইউ ডেয়ার। আজ রাগ করছি না, কিন্তু এরপর সময় মতো খেয়ে নেবে প্লিজ। আমি জানি তুমি এখানে কমফোর্টেবল না, স্টিল প্লিজ ফর মি ট্রাই টু মেক ইয়োর সেলফ কমফোর্টেবল। জবাবে মাথা ঝাঁকায় চিত্রলেখা। রৌনক তাকে ছেড়ে দিয়ে বলে, আমি নিচে যাচ্ছি, লাবিব এসেছে, আমাদের সঙ্গে লাঞ্চ করবে। খুব ক্ষুধা লেগেছে, জলদি খাবার দিতে বলো। আপনি যান, আমি আসছি। রৌনক চলে যেতে নিয়েও থেমে গিয়ে চিত্রলেখার একটা হাত ধরে তাকে নিজের কাছে টেনে নিয়ে জিজ্ঞেস করে, তুমি আমাকে জান বলে ডাকবে কবে? রৌনকের প্রশ্নে চিত্রলেখার বিষম উঠে যায়। তা দেখে হেসে ফেলে রৌনক। চিত্রলেখার মুখটা দেখার মতো হয়েছে। লাবিবের একেবারে পার্টিতে আসার কথা ছিল, কিছু কাজ রয়ে গেছে, তাই রৌনকের সঙ্গেই চলে এসেছে সে। বিয়ের দিন শেষবার দেখা হয়েছিল তাদের, তারপর আজ আবার মুখোমুখি। লাবিব বরাবরই চিত্রলেখার জন্য একজন ভালো বন্ধু, আর সবসময়ই এমন থাকবে। ফেসিয়াল আর ইত্যাদি করাতে নিয়ে তানিয়ারও আজ দুপুরে খাওয়া হয়নি। সেও রৌনকদের সঙ্গেই বসেছে খেতে। তানিয়া, রৌনক ও লাবিব একত্র হওয়ায় ওদের কথাবার্তা সব ব্যবসা রিলেটেডই। ওদের কথাই চিত্রলেখার কিছু বলার নেই। সে নিজের মতো খেতে আর ওদের প্লেটে খাবার তুলে দিতে ব্যস্ত। তিনজন নিজেদের মতো ব্যবসায়িক আলোচনায় এতটাই ব্যস্ত যে কারো নিজের প্লেটের দিকে খেয়াল নেই। চিত্রলেখা তুলে দিচ্ছে আর তারা খাচ্ছে, কিন্তু আলোচনার এক পর্যায়ে তানিয়া বলে, তবে রনক, আমি ভেবেছিলাম কি চলে যাওয়ার আগে চিত্রলেখাকে আমার কাজ বুঝিয়ে দিয়ে যাব। তানিয়ার কথায় চিত্রলেখার বিষম উঠে যায়। অন্যরা যেটা লক্ষ্য করেনি সেটা হচ্ছে লাবিবের গলায় খাবার আটকে গেছে। তানিয়া চলে যাবে এর মানে কি? নিজের জায়গা থেকে প্রশ্নটা করতেও পারছে না লাবিব।
চুপচাপ কাউকে কিছু বুঝতে না দিয়ে পানি খেয়ে গলায় আটকে যাওয়া খাবার গিলে ফেলে সে। রৌনক চিত্রলেখাকে পানি এগিয়ে দেয়। পানি খেয়ে শান্ত হয়ে চিত্রলেখা বলে, আপনার কাজ আমাকে দিয়ে হবে না। শিখিয়ে দিলে অবশ্যই হবে। চিত্রলেখা রৌনকের মুখের দিকে তাকিয়ে বলে, হবে না ম্যাম, মানে ভাবি তো ফাইন্যান্স দেখছেন, আমি ফাইন্যান্সের কিছু বুঝছি না। তাছাড়া আমি অফিস করলে মিশকাতকে কে দেখবে? কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে তানিয়া বলে, মিসকাতকে দেখার লোক আছে বাসায়, প্রয়োজনে আরো লোক হায়ার করা হবে। তুমি ওদের লিগ্যাল গার্জিয়ান, ন্যানি, নার্স, যে ওদের দেখাশোনার জন্য ঘরে বসে থাকবে, নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে দিবে। কিন্তু আগেও তো চাকরি করার পাশাপাশি ভাই বোনদের খেয়াল রেখেছো, রাখোনি? সম্মতিতে মাথা ঝাঁকায় চিত্রলেখা। তানিয়া বলে, তাহলে এখন কেন বসে থাকবে? আমি একদম এলাও করবো না। তোমার নিজের পরিচয় ধরে রাখতেই হবে। রনক জামানের বউ ঘরে বসে থাকবে অসম্ভব। কাল থেকে অফিসে যাবে তুমি আমার সঙ্গে। আমি আমার কাজ তোমাকে বুঝিয়ে দিয়ে আসতে দিই। চিত্রলেখা অসহায়ের মতো রৌনকের দিকে তাকালে সে বলে, আপাতত ওকে কিছুদিন সময় দাও ভাবি। সবার নিজের স্পেশালিটি আছে। ও ফাইন্যান্স না দেখলে অন্য কিছু দেখবে যেটা ও ভালো জানে। তার আগে এই নতুন পরিবেশের সঙ্গে ইউজ টু হোক, তারপর থেকে না হয় অফিসে জয়েন করবে। তাছাড়া আমারও কোনো প্ল্যান নেই ওকে ঘরে বসিয়ে রাখার। শি ক্যান জয়েন ওয়েন এভার শি ওয়ান্টস টু। জামান গ্রুপ যতটুকু আমার ততটুকু ওরও। কথা শেষ করে চোখের ইশারায় চিত্রলেখাকে আশ্বস্ত করে রৌনক। তা দেখে স্মিত হাসে চিত্রলেখা। কিন্তু তার বোঝা হয়ে গেছে এখন না হোক কিছুদিন পরে তবুও তাকে অফিস জয়েন করতেই হবে। এর কোনো বিকল্প নেই। এসব ভেবেই চিত্রলেখার মুখের রং বদলে যাচ্ছে। রাত 8টা বাজছে প্রায়। যদিও ডিনার পার্টি, সাধারণত এই বাড়ির ডিনার পার্টিগুলো একটু রাত করেই হয়, তাই ইনভাইটেড গেস্টরা সাধারণত রাত 8টার পর বা 9টা নাগাদ আসে। কিন্তু আজ এর ব্যতিক্রম ঘটেছে। 8টা বাজছে, প্রায় বাজেনি এখনো, কিন্তু এর মধ্যে অনেকে চলে এসেছে। এমন ঘটার পেছনের কারণটা বিশেষ এবং সহজেই অনুমেয়। শিল্পপতি ব্যবসায়ী রৌনক জামানের বউকে সরাসরি দেখার তীব্র আগ্রহ। রৌনক যখন নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে ম্যারিটাল স্ট্যাটাস আপডেট করেছে, তারপর থেকেই সবার মধ্যে একটা চাপা উত্তেজনা বিরাজ করছে। যদিও সেই পোস্টে রৌনক চিত্রলেখাকে ট্যাগ করেছে, কিন্তু চিত্রলেখার আইডিটা প্রাইভেট হওয়ায় কেউ তার সম্পর্কে বিশেষ কিছু জানতে পারেনি। তাই সকলের আগ্রহের যেন কোনো কমতি নেই। রৌনকের আগের বিয়ে, ডিভোর্স সম্পর্কে সবাই কম বেশি জানে, শুধুমাত্র সরাসরি কথা বলে না এই যা। আজকের পার্টিতে আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করা হয়নি, যেহেতু প্রোগ্রাম বাসায় হচ্ছে। রৌনকের একান্তই কাছের কিছু বন্ধু, কিছু বিজনেস পার্টনার্স, কোম্পানির শেয়ার হোল্ডার আর একান্তই কাছের রিলেটিভ। কোম্পানির শেয়ার হোল্ডারদের মধ্যে সাবার বাবাও একজন। যেহেতু তাদের পারিবারিক সম্পর্ক গভীর, তাই সাবাদের সপরিবারে ইনভাইট করা হয়েছে। আজকের পার্টি উপলক্ষে একটা বার সেট করা হয়েছে। সব ধরনের ড্রিঙ্কস রাখা আছে, সফট ড্রিঙ্কসও। সবাই তো আর অ্যালকোহল নেয় না। বারটা পার্মানেন্ট নয়, টেম্পোরারি সেট করা হয়েছে কেবল আজকের পার্টি উপলক্ষে। এদিক সেদিকের কথার পর ছেড়ে কাশে সাদমান। রৌনকের সবচাইতে কাছের বন্ধু সে। একসঙ্গে লেখাপড়া করেছে, বড় হয়েছে। রৌনকের ভালো দিনে যেমন পাশে থেকেছে, তেমনি সবচাইতে খারাপ দিনগুলোতেও পাশে থেকেছে। যার জন্যে এত আয়োজন, তাকে দেখতে আর তর সইছে না যেন কারো। তাই গল্প আড্ডা ভেঙে সাদমান জিজ্ঞেস করে, তা মিসেস রৌনক জামানকে দেখতে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে সবাইকে? রৌনক নিজের হাত ঘড়িতে সময় দেখে। 8টা বাজতে চলেছে। এতক্ষণে চিত্রলেখার তৈরি হয়ে যাবার কথা। সন্ধ্যার পর সে নিজেই চিত্রলেখাকে দেখেনি। তার পছন্দ করে কেনা ড্রেসে চিত্রলেখাকে কেমন লাগছে দেখার অপেক্ষায় রৌনক নিজেও। হাত থেকে ওয়াইনের গ্লাসটা বার কাউন্টারে নামিয়ে রেখে রৌনক বন্ধুদের উদ্দেশ্যে বলে, আমি দেখে আসছি, আর কতক্ষণ লাগবে? সবাইকে রেখে উপরের দিকে অগ্রসর হয় রৌনক। তার চন্দ্রকে নিশ্চয়ই অনেক সুন্দর লাগছে দেখতে। ভাবতে ভাবতেই নিজের ঘরে প্রবেশ করে সে। কিন্তু রুমে নেই চিত্রলেখা। ভেতরে এগিয়ে গিয়ে চেঞ্জিং রুমের দরকার নবে হাত রেখে ঘোরালেই খুলে যায়।
এখানেই তৈরি হচ্ছে তার চন্দ্র। পার্লার থেকে দুজন মেয়ে এসেছে সাজিয়ে দিতে। একজন চিত্রলেখাকে সাজিয়ে দিচ্ছে আর একজন তানিয়াকে। দরজাটা খুলে যেতেই চিত্রলেখার চোখ তার সামনে থাকা বড় আয়নাটায় স্থির হয়। রৌনককে দেখে চিত্রলেখার নিঃশ্বাস আটকে গেছে। স্যুট পরা রৌনককে সে বহুবার দেখেছে, কিন্তু আজ তাকে দেখতে ভিন্ন রকম লাগছে। এই ভিন্নতার কারণ কি? কালো রঙের স্যুটটা রৌনকের শরীরে এমনভাবে ফিটিং হয়ে আছে যেন এই স্যুটটা একমাত্র তার জন্যেই তৈরি হয়েছে। পৃথিবীর দ্বিতীয় কোনো পুরুষকে এই স্যুটে সুদর্শন লাগবে না যতটা রৌনককে লাগছে। চেষ্টা করেও নিজের চোখ ফেরাতে পারছে না চিত্রলেখা। সবসময় স্যুটের জন্য টাই পরতে দেখেছে সে রৌনককে, কিন্তু আজ বোটাই পড়েছে রৌনক। ডান হাতে দামি একটা ঘড়ি, পায়ের শু টাই চকচক করছে। চুলগুলো জেল দিয়ে সেট করে ব্যাগ ব্রাশ করেছে। একদিকে চিত্রলেখা, অন্যদিকে রৌনক। চিত্রলেখাকে দেখে তার গলায় কি যেন একটা আটকে গেছে। অফ শোল্ডার হোয়াইট রঙের একটা গাউন কিনে এনেছিল রৌনক আজকের পার্টিতে চিত্রলেখার পরার জন্যে। গাউনটা চিত্রলেখার শরীরের সঙ্গে এমনভাবে লেগে আছে যা দেখে নিজের চোখ ফেরাতে পারছে না রৌনক। কোমর সমান চুলগুলোকে ঘাড়ের উপর খোপা করা হয়েছে। সাইড থেকে কিছু চুল কার্ল করে দুপাশে ছেড়ে রাখা হয়েছে। চিত্রলেখার কানে ডায়মন্ডের কানের দুল, হাতে ব্রেসলেট, গলাটা খালি। যদিও খালি থাকবে না, রৌনক নিজেই আজকের পার্টির জন্য একটা ডায়মন্ডের সেট কিনে এনেছিল। গলার সেটটা এখনো পরা বাকি। পার্লারের মেয়েটার হাতেই রয়েছে গলার ভারী ডায়মন্ডের সেটটা। বেশ কিছুক্ষণ মুগ্ধ নয়নে চিত্রলেখাকে দেখার পর হাত বাড়ায় রৌনক সেটটা নেওয়ার উদ্দেশ্যে। বলে, আপনি একটু বাইরে অপেক্ষা করুন। মেয়েটা এক মুহূর্ত সময় অপচয় না করে ডায়মন্ডের সেটটা রৌনকের হাতে দিয়ে চেঞ্জিং রুম থেকে বেরিয়ে যায়। মেয়েটা বেরিয়ে গেলেই রৌনক এসে চিত্রলেখার ঠিক পিছনে দাঁড়ায়। আয়নায় তারা দুজনেই একে অপরকে দেখতে ব্যস্ত। তৎক্ষণাৎই রৌনক সেটটা চিত্রলেখার গলায় পরিয়ে দেয় না। সামান্য এগিয়ে গিয়ে পাশের ড্রেসিং কেবিনেটে সেটটা নামিয়ে রেখে পূর্বের জায়গায় ফিরে আসে সে। হাত বাড়িয়ে চিত্রলেখার কোমর স্পর্শ করে। এতেই যেন চিত্রলেখার অঙ্গে অঙ্গে কাঁপন ধরে গেছে। শিহরণের দোলে চোখ বন্ধ করে নিয়েছে চিত্রলেখা। আয়নায় সবই দেখছে রৌনক। তার স্পর্শে চিত্রলেখার এই বশ হয়ে যাওয়াটা যেন তাকে আরো বেশি পাগল করে দিচ্ছে। আরো গভীরভাবে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে তার চন্দ্রকে। এগিয়ে গিয়ে চিত্রলেখার কানের নিচে ঘাড়ে নাক রেখে নিঃশ্বাস টানে রৌনক। দামি পারফিউম ও চিত্রলেখার শরীরের ঘ্রাণ মিলেমিশে একাকার হয়ে গেছে। চিত্রলেখা চোখ মেলতে পারে না, সাহসী হয় না চোখ খুলে রৌনকের দৃষ্টিতে দৃষ্টি রাখার। চোখ মেললে যে রৌনক তার চোখের আহ্বান টের পেয়ে যাবে। চোখ না মেললেও নিজের গায়ে লেপ্টে থাকা গাউন শক্ত করে ধরে রেখেছে চিত্রলেখা, যা রৌনকের দৃষ্টি এড়ায়নি। চিত্রলেখার কোমর ছুঁয়ে থাকা রৌনকের হাতের স্পর্শ আরো গাঢ় হয়। এবারে চিত্রলেখাকে অবাক করে দিয়ে আলতো করে তার উন্মুক্ত কাঁধে চুমু খায় রৌনক। ছোট্ট করে নয়, বরং গাঢ় চুমু, গভীর চুমু। সময় নিয়ে ঠোঁট ছুঁয়ে থাকে সে। রৌনকের ঠোঁটের স্পর্শে চিত্রলেখার ঠোঁট কাঁপতে আরম্ভ করেছে। রৌনকের ইচ্ছে করছে এক্ষুনি সে ওই ঠোঁটের দখল নেয়, কিন্তু এসবের জন্যে উপযুক্ত সময় এখন নয়। চিত্রলেখাকে দেখবে বলে শহরের নামি দামি ব্যক্তিরা নিচে অপেক্ষা করছে, সেই সঙ্গে প্রেসও এসেছে। আজ তারা দুজনে প্রথমবারের মতো একত্রে প্রেসের সামনে দাঁড়াবে। ছোটখাটো একটা ইন্টারভিউ হবে বলা যায়। আজকের তোলা ছবি আগামীকাল সকালের খবরের কাগজে ম্যাগাজিনের পাতায় ছাপানো হবে বড় হেডলাইনের সঙ্গে। রৌনক জামান সবসময় বিজনেস নিজের হট টপিক। তার বিয়েটা কোনো অংশে কম কিছু নয়। নিজেরা প্রথমবার একত্রে সবার সামনে আসা, তাই কোনো কমতি রাখেনি রৌনক। তার ওয়াইফ হিসেবে যতটুকু সম্মান চিত্রলেখার প্রাপ্য তার চাইতে অধিক দিতে চায় রৌনক তাকে। চিত্রলেখার জন্য নিজের সাধ্য ও সামর্থ্যে বাইরে গিয়ে করতে ইচ্ছে করে তার। সম্পূর্ণ দুনিয়া এনে পায়ের কাছে বিছিয়ে দিতে ইচ্ছে করে। রৌনক চিত্রলেখার কানের কাছে ঠোঁট নিয়ে মৃদু স্পর্শ করে বলে, ইউ আর লুকিং বিউটিফুল। এক মুহূর্ত থেমে আরো বলে, চোখ খোলো চন্দ্র। রৌনক বলার পরেও চোখ মেলায় সাহস হয় না চিত্রলেখার। রৌনক আরো বলে, প্লিজ বউ। তৎক্ষণাৎ চোখ মেলে তাকায় চিত্রলেখা। রৌনকের এই আবেদনের কাছে বারবার হেরে যায় সে।
চিত্রলেখার চোখে চোখ রেখেই তার উন্মুক্ত কাঁধে গভীর করে আবারও আর একটা চুমু খায় রৌনক। চিত্রলেখার ঠোঁট কেঁপে ওঠে, অঙ্গে যেন আগুন ধরে গেছে তার। কান লাল হয়ে গেছে, নাক লাল হয়ে গেছে, কোনো কিছুই রৌনকের চোখ এড়ায়নি। আবার চিত্রলেখার কানে ঠোঁট স্পর্শ করে রৌনক বলে, I will make it up to you, I promise. আজকের রাতটা সারা জীবন মনে থাকবে তোমার। I promise you that. চিত্রলেখার কোমর ছেড়ে দিয়ে গলার সেটটা হাতে নিয়ে পরিয়ে দেওয়ার উদ্দেশ্যে রৌনক জিজ্ঞেস করে, May I? চিত্রলেখা কোনো কথাই বলতে পারে না, নিজের সম্মতি জানাতে কেবল মাথা ঝাঁকায় সে। রৌনকের উপস্থিতি তার স্পর্শে শব্দ হারিয়ে ফেলেছে বেচারি। রৌনক আর অপেক্ষা না করে চিত্রলেখার খালি গলায় ডায়মন্ড চড়ানো সেটটা পরিয়ে দিতেই তার মুখ গলে বেরিয়ে আসে। Absolutely gorgeous. রৌনকের দৃষ্টিই বলে দিচ্ছে আজ চিত্রলেখাকে দেখতে অন্যরকম সুন্দর লাগছে, যদিও তার দৃষ্টিতে চিত্রলেখা সব বেশি সুন্দর, মুগ্ধকর, চোখ জুড়ানো। চিত্রলেখার ঠোঁট এখনো কাঁপছে, সে হয়তো কিছু বলতে চায় কিন্তু পাচ্ছে না। তা আন্দাজ করতে পেরে রৌনক জিজ্ঞেস করে, কিছু বলতে চাও? সম্মতিতে মাথা ঝাঁকায় চিত্রলেখা। রৌনক বলে, বলো, আমি শুনছি। ঢোক গিলে শুকনো গলা ভিজিয়ে নেওয়ার চেষ্টা করে চিত্রলেখা। রৌনক চিত্রলেখার মুখের দিকে তাকিয়ে আছে, তারা মুখোমুখি নয়, দুজনের দৃষ্টি আয়নায় একে অপরের দৃষ্টিতে সীমাবদ্ধ। রৌনক সময় দেয় চিত্রলেখাকে নিজেকে সামলে নিতে। সামান্য সময় নিয়ে নিজেকে সামলে নেবার চেষ্টা করে চিত্রলেখা। বলে, আফিফার ধারণা আপনি আমাকে ভালোবাসেন। আর তুমি কি ভাবো? তোমার কি ধারণা? চিত্রলেখার মুখে কথা কুলায় না। সে ভাবতে চায় রৌনক তাকে ভালোবাসে, কিন্তু আদেও কি সেটা সম্ভব? রৌনক তো আগেই তাকে জানিয়েছে এই বিয়ের কারণ। এর পরেও ভালোবাসা আশা করাটা কি বোকামি হয়ে যাবে না? বেশি বেশি হয়ে যাবে না? এই সম্পর্কে কি চিত্রলেখার রৌনকের কাছে ভালোবাসা আশা করা উচিত? এতখানি দুঃসাহস করা কি উচিত হবে তার? চিত্রলেখার পক্ষ থেকে কোনো জবাব না পেয়ে রৌনক নিজেই আরো বলে, আমাদের সম্পর্ক নিয়ে কে কি ভাবছে তা দিয়ে আমার কিচ্ছু যায় আসে না চন্দ্র। ট্রাস্ট মি, আমার জন্য ইম্পর্ট্যান্ট হচ্ছে তুমি কি ভাবছো, তোমার কি ধারণা আমাদের নিয়ে। তুমি যদি মনে করো আমি তোমাকে ভালোবাসি তাহলে বাসি, আর যদি ভাবো বাসি না তাহলে। বাকিটুকু আর বলে না রৌনক, এক পা পিছনে সরে গিয়ে বলে, I know you are nervous. Take 5 minutes, then come. I will be waiting for you. আর অপেক্ষা না করে বেরিয়ে যায় রৌনক চিত্রলেখাকে রেখেই। নিজেকে সামলে নিতে সময় দিয়ে যায়। রৌনক বেরিয়ে যেতেই যেন চিত্রলেখার নার্ভাসনেস বেড়ে গেছে। আয়নায় নিজেকে আপাতমস্তক দেখতে ব্যস্ত সে। ভীষণ সুন্দর লাগছে তাকে দেখতে, কিন্তু এর আগে কোনোদিন এভাবে সাজেনি সে, এমন পোশাকও পরেনি। গাউনটা অফ শোল্ডার হওয়ায় তার কাঁধ ও পিঠের অনেকটাই এক্সপোজ হয়ে আছে। এভাবে বাইরের মানুষের সামনে যেতে পারবে না সে। অতিরিক্ত নার্ভাসনেসের কারণে এসির নিচে দাঁড়িয়েও ঘামতে শুরু করেছে চিত্রলেখা। রৌনককে দেখে সব ভুলে গিয়েছিল সে, এখন আবার একরাশ অস্বস্তি জেঁকে ধরেছে তাকে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।